আচ্ছা, তাহলে আমরা এই অপশানগুলো মোটামুটি ইউজ টু হয়ে গিয়েছি, তাই না? যে কোনটা কি পোস্ট ক্যাটাগরি কি, ট্যাগ কি, এগুলো মোটামুটি আমরা দেখেছি। কমেন্ট অপশানটা দেখি নাই, কমেন্ট অপশান পরে দেখব। আর ওয়েবসাইটে আমরা জাস্ট এই যে থিম নিয়ে পরে অনেক কথা বলবো। আপাতত আমরা মোটামুটি ওয়েবসাইট যেন একটু সুন্দর দেখায়, এই জন্য এই যে এগুলো ওয়ার্ডপ্রেসের হিজিবিজি থিম না দিয়ে আমরা জাস্ট একটি এই যে এই থিমটা গতকাল ইনস্টল করছিলাম, এইটা দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব এখন থেকে। ঠিক আছে, এই থিমটার নাম হচ্ছে ফেয়ারি। এই ফেরি এই থিমটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার জন্য জাস্ট এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, গিয়ে অ্যাড নিউ, হ্যাঁ, এখানে ফেরি লিখে সার্চ দিলে পাবেন। এই যে ফেরি, এই যে আমারটা ইনস্টল করা আছে, এই জন্য ইনস্টল দেখাচ্ছে। এইটাতে জাস্ট ইনস্টল, এখানে বাটন থাকবে ইনস্টল এবং অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করে নেবেন সবাই যারা ওয়েবসাইটে যা করছেন। তাহলে অন্তত আমার ডাটাগুলো একটু বোঝা যাবে আলাদা করে যে কেমন হচ্ছে। আগের ওয়েবসাইটগুলোতে বোঝাই যায় না যে ডাটা কোথায় ছিল, কেমন ছিল, কি ছিল। আচ্ছা, তাহলে এটা করে নিন সবাই। এটা জাস্ট একটা বেসিক বিষয়, ওইটা আমরা থিম নিয়ে আমরা কথা বলবো প্রথম আজকে। তাহলে আমরা এই পোস্ট রিলেটেড পেজ এগুলো করে ফেলেছি। এখন আমরা ইন্টারনাল বিষয় যেগুলো আছে এগুলোতে স্টেপ বাই স্টেপ যাব। আমরা বিভিন্ন প্রয়োজনে অনেকগুলোতে যাই, যারা অলরেডি কিছু খুঁটিনাটি ডিজাইন করছেন জানেন, তারা কিন্তু অনেক কিছুই করি, কিন্তু মানে থিওরিটিক্যালি অনেক কিছুই মাথায় নাই। জাস্ট খালি এইটা চেঞ্জ করলে ওইটা হবে এটাই জানি, কিন্তু এটা থিওরি কি এটার পিছনে এইটাই জানানো হচ্ছে মূল বিষয়। তো আমরা এইখানে যদি সেটিংসটা দেখি, সেটিংসে বেশ কিছু অপশন আছে। এই যে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক আর হচ্ছে প্রাইভেসি। তো এইখান থেকে আমরা এই অপশানগুলো আজকে দেখব যে কোনটার কাজ কি, কোনটা কিভাবে ব্যবহার হচ্ছে ওয়েবসাইটে। তো প্রথমে আমরা জেনারেলে গেলাম। জেনারেলে যাওয়ার পর দেখতে পাচ্ছি এইখানে প্রথম যে অপশানটি সেটি হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেল কোনটা? আমরা প্রথম ইনস্টল করার সময় যে টাইটেলটা লিখি এটাই হচ্ছে আমার সাইট টাইটেল। এটি কোথায় কোথায় দেখায়? এটি দেখায় এই যে এইখানে আমাকে শো করছে, অথবা আমরা যদি ওয়েবসাইটে যাই এই যে এইখানেও শো করতেছে। আর এই যে সাবটাইটেল যেটা ট্যাগলাইন, এইটা কিন্তু এর নিচে আসতেছে। এইটা যে সব থিমে দেখাবে তার কোনো মানে নাই। অনেক থিমে অপশান আছে যেখানে সাইট টাইটেল না দেখিয়ে ডিরেক্ট লগো দেখায়, বা আমি এই থিমেই যদি কোনো লগো আপডেট করে দিই তাহলে এখান থেকে আর টাইটেল দেখাবে না। এটা থিম ওয়াইজ ভ্যারি করে। এটা যদি অন্য থিম হতো, এই থিমটাই যদি অ্যাক্টিভ করি আমি, তাহলে এটা অন্যভাবে দেখাবে। এই যে এটা তখন চলে আসছে এইখানে, এটা ওই একই মিডিলে দেখাচ্ছে। অন্য থিমের ক্ষেত্রে আরও এক থিমে এক রকম পজিশন, যেই থিম যারা তৈরি করেছে তারা যেইখানে দেওয়ার জন্য অপশান দিয়ে রেখেছে সেইটাই দেখাবে। এই যে 2019-এ এটা আবার দেখায় এইখানে, এই যে এক লাইনে। ঠিক আছে, এইটা হচ্ছে যারা থিম ডেভেলপ করার সময় বলে দিয়েছে যে আমার টাইটেল এবং ট্যাগলাইন কোথায় থাকবে, সেইখানেই কিন্তু এটা শো করবে। তো আমরা আবার ওইটাতেই চলে যাই, ওই থিমেই। এটা হচ্ছে এই দুইটা অপশন, এই দুইটা আমরা এইখান থেকে চেঞ্জ করতে পারবো, অথবা ওয়েবসাইট যখন প্রথম ইনস্টল করা হয় ওইখানেও চেঞ্জ করতে পারি। আরেকটি চেঞ্জ করার জায়গা আছে, সেটা হচ্ছে আমরা ফন্ট ইন্ডে যদি যাই, এখানে কাস্টমাইজ বলে একটি অপশন থাকে। এখানে যদি ক্লিক করি দেখবেন বাম পাশে একটি আলাদা প্যানেল আসতেছে। অনেক থিমের ক্ষেত্রে এখানে ট্যাগলাইন চেঞ্জ করার অপশন থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, আবার অনেক থিমে নাও থাকতে পারে। এই কাস্টমাইজেশনটা কি, এটা হচ্ছে লাইভ দেখায় বাম পাশে যে যেটা চেঞ্জ করলাম। যেমন এইখান থেকে আমরা এটা চেঞ্জ করার জন্য এই যে এডিট অপশন কিন্তু চলে আসে। যখনই এই কাস্টমাইজেশনে আসবেন তখন এটা ভিজিবল। যেমন এই যে রিসেন্ট কমেন্ট, এর পাশে দেখতে পাচ্ছি আমরা একটি পেন আইকন, এটাতে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাবেন অপশন চলে আসছে।
ঠিক এইরকমই এটাতে ক্লিক করলে আমরা এই যে ট্যাগলাইন এবং টাইটেল চেঞ্জ করার অপশন পাবো। তো এটা না করে আমরা যদি এটার বেসিক নামটাই সম্পর্কে জানি তাহলে এটা হচ্ছে সাইট আইডেন্টিফিকেশন, এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। এবং এইটা মজার ব্যাপার হচ্ছে এখানে আমি যা চেঞ্জ করব সাথে সাথে আমাকে দেখাবে। এই যে অ্যাডমিন কেটে দিলাম, দেখছেন এখানে চেঞ্জ হয়ে গেল, ডিরেক্ট অ্যাডমিন আর অপশন নাই। এখানে যা চেঞ্জ করবেন করার পর এখানে পাবলিশে ক্লিক করলেই এটা পাবলিশড হয়ে যাবে। আর যদি না চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্রসে ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে আসবে। এই গেল প্রথম দুইটা অপশন। 3 নম্বর অপশন এবং 4 নম্বর অপশন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। এখানে সম্পূর্ণ ইউআরএলটা থাকবে। অ্যাডমিন ইউআরএল প্রথমটা হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, আর এটা হচ্ছে সাইট অ্যাড্রেস। এই দুইটা আলাদা থাকে না, ঠিক আছে, এটা আলাদা থাকে না যদি মাল্টি সাইট ইনস্টল করা হয়। মাল্টি সাইট বলে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেসে, একই সাইটের মধ্যে কয়েকটা ওয়ার্ডপ্রেস একসাথে ইনস্টল করা যায়। এগুলো এখন খুব একটা জনপ্রিয় না, এগুলো আর চলে না। প্রথম অবস্থায় ছিল যখন ডোমেন হোস্টিংয়ের খরচ অনেক বেশি ছিল, ডোমেনের দাম অনেক ছিল, ডোমেন কেনা অনেক প্রবলেম, ওই রকম সময়ে অনেকেই একটি ডোমেনেই অনেকগুলো ওয়েবসাইট করতো। তো এখন ডোমেন কিনা একেবারে হাতের কাছে, এই জন্য এগুলো প্রবলেম করে না। আর এইটা সাধারণত দুইটা একই থাকে। এটা রেয়ার কেস চেঞ্জ করতে হয় যদি আপনি দুইটা অ্যাডমিন প্যানেল এক ইউআরএলে ম্যানেজ করেন এবং সাইড ইউআরএল আরেক প্যানেলে ম্যানেজ করেন, তখন চেঞ্জ করতে হয়। এটা মানে সুপার অ্যাডভান্স, এটা কখনোই দরকার হবে না, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে যেন চেঞ্জ করেন না, এখানে কিন্তু মোছা যায়। এখানে যদি .ga আছে, .ga মানে আমার যে ডোমেন, এখানে যদি আমি চেঞ্জ করে .ml করে দিই তাহলে আমার ওয়েবসাইট কিন্তু লোডিং হওয়া বন্ধ হয়ে যাবে, কারণ এটা ডিরেক্ট ডাটাবেসকে চেঞ্জ করে ফেলবে। এই প্রবলেমে পড়েছিল কিন্তু সাথী, ওনাকে ফিক্সড করে দিয়েছিলাম ডাটাবেস থেকে। সুতরাং এইখানে চেঞ্জ করবেন না। এবার এখানে অনেক সময় যে HTTP থাকে, এখানে S দিলেই SSL অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু যদি আপনার সার্ভারে SSL অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু SSL অ্যাক্টিভ হবে না। এগুলো আমরা পরে দেখব, SSL নিয়ে কথা হবে। নেক্সট এই অপশানটা কি, অ্যাডমিনিস্ট্রেশন ইমেল। অ্যাডমিনিস্ট্রেশন ইমেলটা হচ্ছে যে ইমেলে আমার সব কিছু নোটিফিকেশন, এই ওয়েবসাইট রিলেটেড নোটিফিকেশানগুলো আমি পাবো। তো ওয়েবসাইটে যখন কোনো কমেন্ট হবে, পোস্ট হবে, যে নোটিফিকেশন রিলেটেড বিষয় আছে, যেমন আপডেট আসলে নোটিফিকেশন আসে, এইখানে যে ইমেল থাকবে এই ইমেলে কিন্তু আমি এই নোটিফিকেশনটা পেয়ে যাব। এখন এই ইমেল কিন্তু চেঞ্জ করা যায়। চেঞ্জ করতে গেলে একটি বিষয় আছে, চেঞ্জ করা বলতে এটা ওনারশিপ চেঞ্জও বোঝায়। যেমন এইখানে আমি ডেভেলপ করলাম, যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের ইমেল না দিয়ে এখানে আপনার ইমেলটা দিবেন। দিলে কি হবে, নোটিফিকেশন রিলেটেড যে প্রবলেমগুলো, যে নোটিফিকেশানগুলো আসে, এইগুলো কিন্তু এইখানে আপনার ইমেলে পাবেন। কিন্তু যখন ইমেলটা চেঞ্জ করতে যাবেন তখন কি হবে, তখন এটা কিন্তু মানে ওই যে ওনারশিপ ট্রান্সফারের মতো একটি বিষয়। যেমন এখানে shakhar.ga থেকে আমি shakhar.net যদি করে দিই, দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, তাহলে দেখবেন একটি মেসেজ দিবে, দেয়ার ইজ এ পেন্ডিং চেঞ্জ অফ দিস অ্যাডমিন। মানে অ্যাডমিনকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। এটা কনফার্ম হওয়ার জন্য যে ইমেলটা দেওয়া হয়েছে ওই ইমেলে ওয়ার্ডপ্রেস থেকে একটি ইমেল যাবে। এই যে দেখছেন, এই ইমেলে একটি লিঙ্ক দিয়ে বলা হবে যে দ্য রিসেন্টলি রিকোয়েস্ট টু হ্যাভ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস অন ইউর সাইট চেঞ্জ। মানে এই যে রিকোয়েস্ট করা হয়েছে এইটা অ্যাপ্রুভ করার জন্য এই লিঙ্কে আমাকে ঢুকতে হবে। এই লিঙ্কে যখনই আমি ঢুকবো তখন দেখতে পাচ্ছেন এই যে আমার ইমেল চেঞ্জ হয়েছে। যতক্ষণ না এই লিঙ্কে ঢোকা হবে ততক্ষণ এই ইমেল চেঞ্জ হবে না, ঠিক আছে। এরপরের অপশন যেটা, এটা হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপ বিষয়টা কি, ওয়েবসাইটে যখন আমার কমার্স থাকে কিংবা এমন থাকে যে কমেন্ট করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে কিংবা কোনো পেজ দেখার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তখন কিন্তু আমরা নর্মালি কি যখন ওয়েবসাইটে ঢুকি, এখান থেকে লগ আউট যদি করি, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস লগ ইন পেজে যদি আসি, এখানে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছি ইউজার
ইমেল মানে লগ ইন করার অপশন, এবং এইখানে আসছে লুজ ইওর পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড যদি ভুলে যাই সেটা রিমাইন্ড দেওয়ার অপশন। কিন্তু রেজিস্ট্রেশন বলে কিন্তু কোনো অপশন নাই, যে ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় আমার, তাহলে কি করে রেজিস্ট্রেশন করব। তো এই অপশনটা বাই ডিফল্ট বন্ধ করা থাকে। এইখান থেকে দেখতেই পাচ্ছেন, আচ্ছা লগ আউট হয়ে গিয়েছে, এখান থেকে দেখতেই পাচ্ছেন এটাকে টিক মার্ক দেওয়া নাই, তার মানে কেউ আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে না। আপনি ইউজার যদি ম্যানুয়ালি এইখান থেকে অ্যাড করে দেন তাহলেই হবে, কেউ নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না। তো এই অপশন যদি আপনি অন রাখেন তাহলে দেখবেন, আমরা যদি আবার এটাকে, আচ্ছা লিঙ্কস এক্সপায়ার দেখাচ্ছে কারণ ওই যে লগ আউট হয়ে গিয়েছিল এই জন্য। আচ্ছা আবার জেনারেল রিলোড দিয়ে নিলাম, এটাকে ক্লিক করে যদি সেভ চেঞ্জ দিই আমি, এই যে চেঞ্জ হয়ে গেল সেভ। এরপরে আমি এইখান থেকে যদি লগ আউট করি, এইখানে দেখবেন রেজিস্ট্রেশন বলে একটি অপশন আসছে এই যে। তো এই লিঙ্কে গিয়ে যদি কেউ রেজিস্ট্রেশন করে, যেমন এইখানে আমি সাখাওয়াত আইটি লিখে ইউজার আইডি দিলাম আর ইমেল আইডি এন্টার করলাম, এটা তো অলরেডি ইমেল আছেই, আমি এটা আমার জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, তাহলে এইখানে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে। এরপরে কিন্তু সে ওই ইমেলেই লগ ইন করতে পারবে ওই ইউজার আইডি দিয়ে। যেমন এখন পাসওয়ার্ড কোথায় পাবেন, পাসওয়ার্ডটা সরাসরি আপনার ইমেলে চলে যাবে। এই যে দেখেন আমি যদি জিমেল লগ ইন করি, এই যে এইখান থেকে এখনো আসে নাই, এই যে দেখছেন এইখানে কিন্তু বলা হয়েছে কি, টু সেট ইওর পাসওয়ার্ড ভিজিট দিস ফলোয়িং অ্যাড্রেস। এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে যদি ঢুকি তাহলে এখানে পাসওয়ার্ড সেট করার অপশন আসতেছে। তাহলে আমি পাসওয়ার্ড সেট করে দিলাম, উইক পাসওয়ার্ডই দিলাম, এবার রিসেট পাসওয়ার্ড। এখন কিন্তু ওই নামে একটি ইউজার তৈরি হয়ে গেল, সাখাওয়াত আইটি আর পাসওয়ার্ড দিলাম আমি, দিয়ে যদি লগ ইন করি, দেখছেন এইখানে কি আছে, কিছু আছে, কিছুই নাই কিন্তু, শুধুমাত্র লগ ইন হচ্ছে। আমি প্রোফাইলে ঢুকতে পারতেছি, প্রোফাইলে আমার রিলের যেই সব বিষয়, সেই বিষয়গুলো কিন্তু শুধু চেঞ্জ করতে পারবো। আমার নাম চেঞ্জ করতে পারবো, আমার ওয়েবসাইট দিতে পারবো, আমার বায়োগ্রাফি দিতে পারবো, লগো চেঞ্জ, প্রোফাইল লগো, পাসওয়ার্ড রিসেট করতে পারবো, এই অপশনগুলোই। কিন্তু আমরা নর্মালি অ্যাডমিনে যে এই সেটিংগুলো দেখি, এগুলো কি আছে? এগুলো নাই। এগুলো নাই কেন? কারণ এইখান থেকে এই যে নিউ ইউজার ডিফল্ট রোল সাবস্ক্রাইবার দেওয়া আছে। তার মানে একজন সাবস্ক্রাইবার কি করতে পারবে, সে আমার ওয়েবসাইটে এসে কমেন্ট করতে পারবে। আমার যদি রেস্ট্রিকশন থাকে যে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে সে শুধুমাত্র লগ ইন করে কমেন্ট করা বা সে ওই পেজগুলো দেখতে পারবে, কিন্তু সে পোস্ট করা বা সেটিং চেঞ্জ করা এগুলো কিছুই করতে পারবে না। এই জন্য এখানে বেশ কিছু ইউজার রোল দেওয়া আছে। যেমন আপনি তো অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনি আরেকজনকে করতে চান, এইখান থেকে করে দিতে পারেন, তাহলে ওই ইউজারের সেম অ্যাক্সেস থাকবে, আপনার যেমন অ্যাক্সেস ওরও সেম অ্যাক্সেস থাকবে। এখান থেকে আমি যদি ওই যে ইউজারটা তৈরি করলাম, এখন ইউজারে যদি চলে যাই, যে দেখতে পাচ্ছেন এই ইউজার আসছে, এইখানে রোল দেখাচ্ছে সাবস্ক্রাইবার। এইখান থেকে আমি যদি এডিট করে রোলটা চেঞ্জ করে দিই, সাবস্ক্রাইবার থেকে কন্ট্রিবিউটর করে দিলাম। কন্ট্রিবিউটর যখনই করে দিলাম, করার পর আমি যদি এই ইউজারটা লোড করি, দেখছেন এখানে বেশ কিছু অপশান আসছে। কারণ কি, কন্ট্রিবিউটর এই জিনিসগুলো করতে পারবে, যে কন্ট্রিবিউট করছে। তো কি করতে পারবে সেই অপশানগুলো এখানে আছে, ঠিক আছে। তো এগুলো বেস করে অনেক কিছু চেঞ্জ করা, এই কন্ট্রিবিউটর যে সে কিছু জিনিস চেঞ্জ করার অ্যাক্সেস থাকে না, এরকম অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য কিছু প্লাগইনস আছে যেগুলো দিয়ে অ্যাক্সেস কন্ট্রোল করা যায়। তো বাই ডিফল্ট এইখানে আপনারা যখন সেটিংসটি করবেন, তখন এইখানে এই যে জেনারেল সেটিংসে এইটা বাই ডিফল্ট সাবস্ক্রাইবার দিয়ে রাখাই ভালো। তো আপনার যদি রেজিস্ট্রেশন করতে হবে এরকম অপশান যদি না দেওয়ার প্রয়োজন হয়, এটা বন্ধই রাখবেন। এছাড়া অনেক স্প্যামিং হয়, মানে যে কোনো কেউ এসে রেজিস্ট্রেশন করে আপনার ওয়েবসাইটে
ওই ইয়ে করবে, কি বলে, কমেন্ট করবে, এই সেই বিভিন্ন প্রবলেম তৈরি করে। তো বাই ডিফল্ট এটা বন্ধ রাখবেন, যদি কখনো প্রয়োজন হয় অ্যাক্টিভ করতে পারেন। এরপরে আসে সাইড ল্যাঙ্গুয়েজ। সাইড ল্যাঙ্গুয়েজ অলরেডি আপনাদের দেখিয়েছি, তো এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই। সাইড ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে এখান থেকে চেঞ্জ করা প্রথম ক্লাসেই দেখিয়েছিলাম। এরপরে আসে কি টাইম জোন। টাইম জোনটা হচ্ছে আমার যে জোন, আমি সেই জোন এখানে সিলেক্ট করে দিতে পারি ইচ্ছা করলে। আমরা GMT+6 এটাকে সেট করে দেওয়ার জন্য এখান থেকে আমি, অথবা এখানে কিন্তু আমার শহরের নামও আছে। তো শহরের নামে যদি আমি সার্চ করি, এই যে আমেরিকা, আফ্রিকা, তারপরে এই যে এশিয়া থেকে এই যে ঢাকা, এখান থেকে ঢাকা যদি সিলেক্ট করে দিই তাহলে আমার টাইম জোন অনুসারে আমার ওয়েবসাইট চলবে। এইটা কেন করা হয়, ওই যে আমরা স্ক্যাজুয়াল দেখেছিলাম না পোস্ট করার সময়, যে একটি নির্দিষ্ট ডেটে এটি পোস্ট হবে। তো আপনার এইখানে দেওয়া আছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার টাইম জোন, আপনি এখন ক্যাজুয়াল করে রাখলেন আপনার সময় মতো, তাহলে কিন্তু ওইটা ইফেক্টিভ হবে না। আপনার 12 ঘন্টা, যে ক্যালিফোর্নিয়ার টাইমের সাথে আমাদের যে ডিফারেন্ট 11 ঘন্টা 12 ঘন্টা, তখন কিন্তু উল্টাপাল্টা হবে। আপনি পোস্ট করতে চেয়েছিলেন 12 ঘন্টা আগে, দেখবেন যে যেমন এখন আমাদের এখানে বাজে হচ্ছে রাত 10টা, ক্যালিফোর্নিয়া কিংবা আমেরিকান বিভিন্ন আশেপাশে যে রাজ্যগুলো আছে ওইখানে কিন্তু এখন সকাল 9টা বাজে। তো আপনি চাচ্ছিলেন যে পোস্টটি আমার 22 তারিখে রাত 11টায় পোস্ট হবে, কিন্তু আপনার এখান থেকে টাইম জোন দেওয়া আছে ক্যালিফোর্নিয়া। সেক্ষেত্রে আপনি আপনার টাইম হিসাব করে ওখানে ক্যাজুয়াল করে রাখলেন। তো স্ক্যাজুয়াল করে রাখার পর আপনি দেখলেন যে 11টা বাজে পোস্ট হয় নাই, তখন আপনার মাথা গরম হয়ে যাবে যে কি ব্যাপার, আমার তাহলে কাজ করতেছে না, এটা প্রবলেম আছে আমার ওয়েবসাইটে কোনো, তখন এক্সপার্ট ডাকা শুরু করবেন। তো এগুলো জন্য এইখানে আমার যে টাইম জোন সেট করা থাকবে, আমার সব ডেট এবং টাইম ফরম্যাটিং সব কিছু কিন্তু ওইটার আকারেই যাবে। এটা GMT UTC 0 দেওয়া থাকে বাই ডিফল্ট, এটা চেঞ্জ করে নেবেন সবাই প্রথমেই। এরপরে আসে কি ডেট ফরম্যাট। ডেট ফরম্যাটটা কি, আমরা যে পোস্টগুলো করি পোস্টে ডেট শো করতেছে না, এই যে ডেট, এই যে ডিসেম্বর 14, 2020, এইটা হচ্ছে এইখান থেকে আমরা ফরম্যাটিং করে দিতে পারি। যেমন আমি যদি এই ফরম্যাট ক্লিক করে এটাকে সেভ চেঞ্জ করে দিই, তাহলে এখন যদি ওয়েবসাইট লোড দিই, দেখেন এখানে ডেট ফরম্যাট চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে ফরম্যাটিং আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ফরম্যাট করতে পারি। এছাড়া কাস্টম ফরম্যাটিং অপশনও আছে, ঠিক আছে। কাস্টম ফরম্যাটিংয়ের অনেক ফরম্যাটিং অপশন আছে, এগুলো ডিটেলস একটি আর্টিকেল এই যে এই লিঙ্কে গেলে পেয়ে যাবেন, যে ডেট এবং টাইম কিভাবে ফরম্যাট হয়, কাস্টম ফরম্যাট কিভাবে কাজ করে। এই যে এখানে একেবারে হিউজ ডেফিনেশন দেওয়া আছে। তো এখানে বাই ডিফল্ট এইটাই থাকে, এইটাই ইউজফুল, এইটাই সবাই ব্যবহার করে। আপনার যদি এটা ভালো না লাগে, অন্য কিছু প্রয়োজন হয়, আপনি ব্যবহার করতে পারবেন। একইভাবে ডেটের মতো টাইমও কিন্তু আমরা সেট করতে পারি। আমরা এইখানে দেখতে পাচ্ছি টাইম শো করে না, কিন্তু অনেক থিমে কিন্তু টাইম শো করে। তো সেক্ষেত্রে টাইম ফরম্যাটিং ইম্পর্ট্যান্ট। তো আপনি আপনার এইভাবে যেই ফরম্যাটগুলো দেওয়া আছে এইভাবে দিতে পারেন, অথবা কাস্টম ফরম্যাট দিতে পারবেন। যেটাই দেন এই যে প্রিভিউ নিচে শো করবে, দেখেন ডেটের ক্ষেত্রে প্রিভিউ শো করছে, এই ডেটে ক্লিক করলে এখানে প্রিভিউ শো করছে যে কেমন দেখাবে। তো এইখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এরপরে যেটা উইক স্টার্ট অন, এখানে মন্ডে দেওয়া আছে। তো আমাদের দেশে তো আর মন্ডে উইক স্টার্ট হয় না, আমাদের কি শনিবারে সপ্তাহের প্রথম দিন ধরা হয়। তো ওয়ার্ল্ডের সব দেশেই এগুলো, ইংলিশ যেগুলো দেশ, এই যেমন ইংল্যান্ড, USA, এদের মন্ডে, ওই জন্য এটা মন্ডে হিসেবে কাউন্ট করা হচ্ছে। এটাকে আপনি আপনার দেশে যেহেতু স্যাটারডে, আপনি স্যাটারডে করে দিলেন, এবার সেভ দিয়ে দেন, তাহলে এইটা আপনার মতো কাস্টমাইজ চেঞ্জ হয়ে গেল। এই গেল আমার জেনারেল রিলেটেড সব কিছু সেটিংস। এখানে কেন প্রশ্ন আছে কারো যে কোন অন্য কোনো সেটিং নিয়ে এই পেজের মধ্যে? আচ্ছা, নাই কারো। তাহলে নেক্সট দেখতে পাচ্ছি আমরা রাইটিং। রাইটিংয়েরটা কাজ কি? রাইটিংয়ের কাজ হচ্ছে যখন আমরা কোনো পোস্ট বা পেজ পাবলিশ করছি, এই যে পাবলিশ রিলেটেড যে সেটিং কন্ট্রোল, এটা হচ্ছে এই সেকশনে মেনটেন করা হয়। প্রথম যেটা দেখছি আমরা ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। আমরা যখন পোস্ট করতে যাচ্ছি কোনো পোস্ট,
তখন আমরা কি দেখলাম, এইখান থেকে ক্যাটাগরি অ্যাড করার অপশন দেখি নাই, যে কোন ক্যাটাগরিতে পোস্টটি হবে এবং ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরি কি করে অ্যাড করব, এই যে এখানে অ্যাড করতে পারি অথবা পোস্ট করার সময়ও ক্যাটাগরি অ্যাড করতে পারি। এইগুলো ক্যাটাগরি যদি আমি পোস্ট করার সময়, এই যে দেখেন এখানে আনক্যাটাগরাইজ লেখা আছে, তো এটা যদি এডিটে যাই আমি, তাহলে দেখতে পাবো এই যে এই পাশে আমরা দেখতে পাবো ক্যাটাগরি সেকশনে যদি যাই, এই যে এইটা আনক্যাটাগরাইজে টিক মার্ক করা আছে। আনক্যাটাগরাইজটা আসলে কি, ক্যাটাগরাইজটা হচ্ছে প্রথমেই যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন তো কোনো ক্যাটাগরি থাকে না, তখন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এই ক্যাটাগরিটি তৈরি করে ফেলে, এরপরে যেগুলো ক্যাটাগরি থাকবে সেগুলো। তো এইখান থেকে আমি ডিফল্ট পোস্টের ক্ষেত্রে, যেমন এইটাতে এই পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে আনক্যাটাগরাইজে টিক মার্ক দেওয়া আছে, কারণ কি এইখানে দেখেন এটা ডিফল্ট করা আছে। আমি যদি এইখানে নিউজে ডিফল্ট করে রাখি তাহলে যে কোনো নতুন পোস্ট করলে এটা অটোমেটিক নিউজ যে ক্যাটাগরি সেটাতে চলে যাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখছি ডিফল্ট পোস্ট ফরম্যাট, এটা কিন্তু এইখানেও আছে, এই যে এখানে পোস্ট ফরম্যাট এই পেজে দেয় নাই, এই থিমে দেয় নাই, আপনি অনেক থিমে এখানে ডিফল্ট পোস্ট ফরম্যাট পাবেন, ঠিক আছে, এইখানেও পাবেন, এখানে নাই, না এই থিমের ক্ষেত্রে এটা শো এখানে দেয় নাই অপশনটা। তো অনেক থিমের ক্ষেত্রে এখানে পেয়ে যাবেন আপনি এই অপশনটি। এই অপশনটি হচ্ছে এই যে ফরম্যাট দেখেন বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া আছে, এটা আসলে ওয়ার্ডপ্রেস চিন্তা করেছিল যে এটা ইউজফুল হবে এবং বিগিনিং লেভেলে এটা ইউজফুল ছিল, অনেক ক্ষেত্রে র্যাঙ্কিং করার জন্য গুগলে অনেক প্রয়োজনীয়তা ছিল। যেমন ভিডিও, কি একটি থিমের ক্ষেত্রে ভিডিও যদি পোস্ট হয় তখন ভিডিওটা কেমনভাবে আসবে, জেনারেল পোস্টে যেমন আমরা এই যে পোস্ট করলাম, এই পোস্টে যদি ডিটেলস পেজে যাই তাহলে এই পোস্টটা এরকম আসছে, কিন্তু এইখান থেকে যদি আমি টেমপ্লেট চেঞ্জ করে ভিডিও টেমপ্লেট দিয়ে রাখতাম ডিফল্ট টেমপ্লেট, তখন এইটা কেমন আসতো, এটা আলাদা কোনো স্টাইলে আসতো হয়তো, যেটা করে দেওয়া আছে ওইখান থেকে, ঠিক আছে। যেমন এইটার ক্ষেত্রে আমার এই টাইটেলটা শো করতেছে এইখানে উপরে, তারপরে এইখানে যে ব্রেথ কম আসছে, এখানে আসছে কি বলে ফিচার ইমেজ, তো এইটার স্টাইল হয়তো এই সাইডের ক্ষেত্রে আলাদা আলাদা করে রাখে, এইটা চেঞ্জ করলে আপনি বিভিন্ন স্টাইল দেখতে পাবেন থিমের ক্ষেত্রে। তবে এটা একেবারে প্রয়োজন হয় না, এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করার দরকারও নাই, এটা একেবারে প্রয়োজন হয় না। যদি বেসিক কোনো থিমের ক্ষেত্রে প্রয়োজন হয় এটা আপনি থিমে বুঝতে পারবেন। এরপরের অপশনটা কি, এরপরের অপশন হচ্ছে পোস্ট ভিয়া ইমেল, এইটার অপশন, এটা খুব মজাদার এবং পাওয়ারফুল অপশন, যদিও এটা এত ইউজফুল নাও বলা চলতে পারে আমাদের ক্ষেত্রে। এইটার হচ্ছে আমি আমার ওয়েবসাইটে অ্যাক্সেস নাই, আমি এমন কোথাও আছি বা ট্রাভেলিং করতেছি, সাপোজ আমি ইয়েতে কি বলে ঘুরতে গেলাম কোথাও, ঘুরতে গিয়ে আমি ঘুরতে ওইখানে একটি আর্টিকেল লিখে ফেললাম, কিংবা জার্নি করার সময় আর্টিকেল লিখে ফেললাম, কিন্তু এই অবস্থায় আমার কাছে কম্পিউটারও নাই, আবার ওয়ার্ডপ্রেস লগ ইন করবো এরকম সময়ও নাই, কারণ আমি ম্যানুয়ালি লিখেছি আমার নোটপ্যাডে। তো সেক্ষেত্রে এইখানে যদি ইমেল সেটিং করে রাখি, যে আমরা যে ইমেল থেকে সেন্ড করব সেই ইমেলের কনফিগারেশন যদি দিয়ে রাখি, মেল সার্ভার কী হবে, লগ ইন কী হবে, পাসওয়ার্ড কী হবে, সেক্ষেত্রে এই যে এইখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম কিছু কোড, হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, দ্য পোস্ট টু ওয়ার্ডপ্রেস বাই ইমেল ইউ মাস্ট সেট আপ এ সিক্রেট ইমেল অ্যাকাউন্ট উইথ POP3, এনি মেল রিসিভ অ্যাট দিস অ্যাড্রেস উইল বি পোস্টেড, ঠিক আছে। এই যে এইখান থেকে যে অ্যাড্রেসটি আপনি এই যে সিক্রেট কোড দিয়ে আপনি সিলেক্ট করে রাখবেন, এইটার থেকে যদি কোনো মেল আপনাকে এইটাতে সেন্ড করেন, এই যে এই মেল অ্যাড্রেসে যদি আপনি সেন্ড করেন, এটা অটোমেটিক ওয়ার্ডপ্রেসে পোস্ট হয়ে যাবে এবং এইখানে ডিফল্ট ক্যাটাগরি যেটা দেওয়া থাকবে ওই ক্যাটাগরিতে আপনার আর্টিকেলটি পোস্ট হয়ে যাবে।
এটা খুব রেয়ার, এটা ইউজ করে না কেউ আসলে, ঠিক আছে। এরপরে আর পরের অপশন যেটা আপডেট সার্ভিস। আপডেট সার্ভিসটা কি, এইটা যারা এসইওর বিষয়ে একটু জানেন তারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আগের মানে আদিম যুগের গুগল আর এইটা নিয়ে মাথা ঘামায় না। আগে দেখবেন যারা আরও 2-4 বছর আগে এসইও শিখেছেন বা এসইও রিলেটেড কাজ করেছেন, আগে যে কোনো একটি পোস্ট বা আর্টিকেল পাবলিশ করার পর এটা ইন্ডেক্সকে, এই যে বিভিন্ন ইউআরএল আছে দেখেন, এই যে blogdigger.com, rpc2, এই যে এগুলোতে পিং করে দিতে হতো। মানে আমি যে একটি আর্টিকেল পাবলিশ করেছি এইটা জানিয়ে দিতে হতো সব সার্চ ইঞ্জিনকে যে এরকম একটি আর্টিকেল আমি পোস্ট করেছি। তো এইটা এখন আর খুব একটা কার্যকর না, কারণ এখন গুগলের মতো করেই আপডেট করে নেয় সব কিছু। আপনি একবার পিং করলে ওইটা অটো গুগলের কাছে থেকে যায়, ও অটোমেটিক ওইটাকে আপডেট করতে থাকে, ম্যানুয়ালি আর বলতে হয় না। এই জন্য এখানে একটি ইউআরএল এমনি দেওয়া আছে বাই ডিফল্ট। এখানে আরও যদি কোনো সার্ভারের ইউআরএল প্রয়োজন হয়, এই যে অল্টারনেটিভ অনেক ইউআরএল আছে, আরও ইউআরএল রেফারেন্স পাবেন আপনারা, এইগুলো আপডেট করতে হয়। এই অপশনটাও খুব একটা জরুরি না। তো এই দুইটা অপশন ইউজফুল, কিন্তু খুব একটা ব্যবহার হয় না। আর এখান থেকে জাস্ট একটি বিষয় বেশি ব্যবহার হয়, এটা হচ্ছে ডিফল্ট ক্যাটাগরিটা, যেন কোনো পোস্ট আনক্যাটাগরাইজে না যায়। এরপরে অপশন দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে রিডিং। রিডিংয়ের কাজ কি? রিডিংয়ের কাজ পাওয়ারফুল একটি কাজ প্রথম অবস্থায়। যেমন এইখানে দেখেন প্রথম যে ইওর হোম পেজ ডিসপ্লে, এখানে আমরা দেখতে পাচ্ছি হোম পেজে যদি আসি, কি দেখতে পাচ্ছি আমরা যে পোস্টগুলো করেছি আর্টিকেল, এইগুলোই ডিসপ্লে করতেছে না ওয়ান বাই ওয়ান। তো এইখানেই দেওয়া আছে ইউর লেটেস্ট পোস্ট। তো এইটাতে যদি টিক মার্ক থাকে তাহলে আমার লেটেস্ট যে আর্টিকেলটি আমি পোস্ট করছি এইটিই কিন্তু আমার হোম পেজে ডিসপ্লে করবে। কিন্তু এর আগে যেটা আমরা দেখলাম, এই যে সাথী দেখাইলো যেটা উনি আপলোড করছে যে থিমটা, ওইটা ডোমেনটা কি অ্যাক্টিভ করা আছে, এটাতে অ্যাক্টিভ করা আছে মনে হয় sathipal.tk। এই যে এটা লগ ইন করলে আমার এই যে সুন্দর ইন্টারফেস আসতেছে না, এটা কিন্তু একটি কাস্টম পেজ, আগে পেজ তৈরি করে নেওয়া হয়েছে এবং এইখানে এসে এই স্ট্যাটিক পেজকে বলে দেওয়া হয়েছে আমার হোম পেজ কোন পেজ হবে। যেমন এখান থেকে আমরা অ্যাবাউট যে পেজটি আছে আমরা ক্রিয়েট করেছিলাম, এইটাকে যদি স্ট্যাটিক পেজ করে দিই, এখন যদি সেভ করি, তাহলে আমার হোম পেজে যদি ভিজিট করি, দেখেন হোম পেজে কিন্তু আর কোনো আর্টিকেল আসতেছে না। আমরা যে অ্যাবাউট আস যে পেজটি তৈরি করেছিলাম এই পেজটি কিন্তু হোম পেজে শো করছে। এবং এখন যদি আমি আর্টিকেল খুঁজি কোথাও পাবো না। এই যে বাম পাশে কিছু অপশান আছে আর্টিকেল, এই অপশানগুলো যদি আউট করে দিই তাহলে কোনো অপশানই থাকবে না। এই ক্ষেত্রে এই যে এইসব ওয়েবসাইটে কি হয়, এই যে ব্লগ নামে একটি পেজ রাখে এবং এইখানে এই ব্লগগুলো শো করে। ডিটেলস ব্লগ জানার জন্য ওয়েবসাইটে গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে পেজটি আইডেন্টিফাই করে দেওয়া হবে যে এই পেজে গেলে সে পোস্টগুলো দেখতে পাবে, সেই পেজের যেমন ব্লগ লেখে একটি পেজ এখানে দিয়ে দিলেই ওইটাই সে কাউন্ট করে নেয়। ওই পেজে গিয়ে আমি সব আর্টিকেল আমার দেখতে পাবো। যেমন এটার ক্ষেত্রে /ব্লগ যদি দিই, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ না। তো এরকম একটি পেজ আমার ক্রিয়েট করে, জাস্ট পেজ ক্রিয়েট করে এখানে যদি সিলেক্ট করে দিই তাহলে যে কোনো আমার যে পোস্টগুলো সেগুলো শো করবে ওই স্পেসিফিক পেজে। আমরা যখন ডিজাইন করব কোনো থিম নিয়ে তখন এটা আরও ভালো বুঝতে পারবো। আপাতত আমি লেটেস্ট পোস্টে রাখলাম। এরপরে এইটা অপশান কি, এটা হচ্ছে যে প্রথম অপশান ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, ঠিক আছে। আর এটা সিন্ডিকেট ফিড শো ইন দ্য মোস্ট রিসেন্ট। প্রথম অপশনটা কি, এই যে আমার যে পেজ এখানে শো করছে কয়টে, 4টি আর্টিকেল আছে আমার, এই 4টি শো করছে। এখানে যদি 100টা থাকতো, এখন 100টা থাকার পর যদি আপনি কেউ ওয়েবসাইটে ঢুকতে দিতেন, তাহলে সে যদি ওয়েবসাইটে ঢুকতো ওই 100 আর্টিকেলের কন্টেন্ট আপডেট করে যদি ওয়েবসাইট লোড হতে যায়, আমাদের বাংলাদেশের যে ইন্টারনেট, এতে কিন্তু দেখা যাচ্ছে ও ওয়েবসাইট লোড হইতে হইতে ওই যে ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছিল সে বিরক্ত হয়ে ওয়েবসাইট থেকে বের হয়ে চলে যাবে।
তো এইখান থেকে কন্ট্রোল করা যায় আমি কয়টি পোস্ট দেখাবো আমার হোম পেজে। যেমন এখানে 10টি দেওয়া আছে, এখনও 10টি আসে নাই, এই জন্য শো করছে না। আমি এখান থেকে 10 না দিয়ে যদি 1 দিয়ে দিই বা 2 দিয়ে দিই, সাপোজ 2 দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। এখন যদি আমি হোম পেজকে রিলোড দিই, এখানে কিন্তু শুধুমাত্র 2টি পোস্ট শো করছে, ঠিক আছে। তারপরে এই যে পেজ আকারে চলে গিয়েছে। নেক্সট পেজে যদি যাই, আমার 4টি পোস্টের বাকি 2টা এখানে শো করবে। তো একইভাবে এখানে 10 যদি দেওয়া থাকে, তাহলে একটি পেজে 10টি পোস্ট শো করার পর এইখানে পেজিং বলে যেটাকে, এখানে নেক্সট এবং পেজ নাম্বার হিসেবে হয়ে যাবে, যেখানে আমি ক্লিক করলে পরের পেজে যাব, পরে আবার 10টি দেখতে পাবো। আর সিন্ডিকেশন ফিডটা কি? সিন্ডিকেশন ফিড হচ্ছে এটা আরএসএস ফিড বলে। যখন আপনার ওয়েবসাইট থেকে কেউ ফিডিং আকারে নেবে আর্টিকেল, কিংবা আপনি আপনার পেজে ফিড যে পেজ, যেমন এইখান থেকে যদি ফিড লিখি, এইখানে দেখেন একটি পেজ আসতেছে। এটার কাজ হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এটা হচ্ছে অনেক ফিড রিডার আছে, আরএসএস রিডার আছে, যেখানে আপনার এই অ্যাড্রেসটি দিয়ে রাখলে আপনি যে আর্টিকেল পাবলিশ করছেন এই আর্টিকেলগুলো শো করবে এখানে, কিংবা আপনার ওয়েবসাইটে অন্য ওয়েবসাইট থেকে আর্টিকেল নিয়েও আসা যায় আরএসএস ফিড দিয়ে। তো এটা আমরা দেখব পরবর্তীতে, ঠিক আছে। এই জন্য এটা আমার আপাতত 10 আছে, 10ই থাকে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এরপরে আসেন ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড, এখানে দেখছেন ফুল টেক্সট লেখা আছে এবং সামারি লেখা আছে। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যে থিমটা আছে এটা থিমের উপর নির্ভর করে, কিন্তু যেমন এই থিমে কিন্তু অলরেডি সামারি হয়ে আছে, রিড মোর বাটন আসতেছে। কিন্তু আমরা যদি এখান থেকে থিম চেঞ্জ করে এই যে 2019 যেটা, এই থিমটা অ্যাক্টিভ করি, তাহলে এই থিমে যদি আসি, দেখেন এটা কিন্তু হোম পেজেই আমার আর্টিকেলটা সম্পূর্ণ শো করছে। এই যে এইখানে রিড মোর কেন আছে? কারণ আমরা এটা রিড মোর করে রেখেছিলাম। এই যে এই আর্টিকেলটি যখন এডিট করেছিলাম, তখন মনে আছে এখানে রিড মোর বাটন তৈরি করেছি আমরা, এই যে এখানে এই যে রিড মোর। তো এটা যদি আমি এই ব্লকটা যদি তুলে দিই, দিয়ে আপডেট করে দিই, এখন যদি আপডেট ফেল, এখন যদি আমরা ডিরেক্ট হোম পেজে চলে যাই, তাহলে দেখতে পাবো সম্পূর্ণ আর্টিকেল কিন্তু আসতেছে আমার। এই যে একটি আর্টিকেল শেষ, দ্বিতীয় আর্টিকেলের আগে আবার এই যে দেখতে পাচ্ছি, এরপরে দ্বিতীয় আর্টিকেল, এই আর্টিকেল শেষ, তারপরে এই যে যেহেতু 2টি আমরা করে রাখছি সেটিংস থেকে, আচ্ছা এটা সেভ দিই নাই, এই যে এখন কিন্তু আমার এই যে কুইক ড্রাফট এটা আসতেছে, এই যে এই পেজ আমরা তৈরি করেছিলাম যেটা কুইক ড্রাফটে, তারপরে হ্যালো ওয়ার্ল্ড, এই সব পেজ কিন্তু একসাথে আসছে। এটা হিজিবিজি না, এটা এরকম ওয়েবসাইট যদি কাউকে দিয়ে বলা হয় যে আমি ওয়েব ডিজাইনার, এই যে আমার ওয়েবসাইট, তাহলে আপনার সাথে আর কথাই বলবে না তারপরে আর সে, যে এটা আবার ওয়েবসাইট হয় নাকি। তো এইখানে অপশনটা দেখানোর জন্য এই থিমটা অ্যাক্টিভ করলাম। এখানে ফুল টেক্সট যখন দেওয়া থাকবে, তখন যদি থিমের ক্ষেত্রে, এটা কিন্তু সব ক্ষেত্রে কাজ করবে না, অনেক থিমে ইন্টারনালি করে দেওয়া থাকে যে এইখানে সে ফলো করে না, সে থিমের সেটিং ফলো করে ডিরেক্ট। ওইটাও করার জন্য কোড আছে, বেশ কিছু বিষয় আছে, এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো শিখব আমরা যদি কোনো থিমে এরকম প্রবলেম ফেস হয়। যেমন এরকম এই প্রবলেমটা ফেস করে দিয়ে আমি $5 করে নিতাম, মনে আছে আমার কয়েক বছর আগে। শুধুমাত্র এই যে এইখান থেকে দিল, সামারি করে দিল, দেওয়ার পর এখানে সামারি হচ্ছে না, দেখছেন, মানে পুরো পোস্টই দেখাচ্ছে। তার মানে এটা থিমে বলেই দেওয়া আছে যে ফুল টেক্সট দেখাবে আমার হোম পেজে। তো এইখানে বাই ফোর্স কিভাবে এটিকে ওই রিড মোর অপশন আনা যায়, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ থাকে একরকম। তো এগুলো আমরা যখন কাজ করতে যাব এটা দেখব। মানে এখানে ফুল টেক্সট মানে আমার সম্পূর্ণ পোস্ট শো করবে। আমি আবারও বলছি এটা থিমের উপর নির্ভর করে। আর সামারি মানে এটি নির্দিষ্ট একটি পার্ট পর্যন্ত শো করবে, তারপরে রিড মোর বাটন আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে থিম চেঞ্জ করে আবার থিমে চলে যাই। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, এইটা কিন্তু সামারি পোস্ট, মানে রিড মোর বাটন আসতেছে।
কিন্তু এইখানে কিন্তু ফুল টেক্সট দেওয়া আছে। তার মানে কি, এটা ওয়ার্ডপ্রেস সেটিংসের কথা না শুনে এটি শুনতেছে হচ্ছে থিমের কথা, মালিকের কথা না শুনে কর্মচারীর কথা শুনতেছে। এরপরের অপশনটি কি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা আমরা বলেছিলাম প্রথম অবস্থায় ইনস্টল করার সময় ওইটা থাকে। এটা যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, ঠিক আছে, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট। এটা কি হবে, গুগল যদি আপনার এটা টিক মার্ক না দিয়ে থাকেন, তাহলে গুগল কিন্তু যখনই আপনার ওয়েবসাইটে কেউ, যেমন সাখোয়া.ga লিখে যদি কেউ সার্চ দেয়, তখন কিন্তু গুগল এটাকে নোট করে রেখে দেয় যে এইরকম তো একটা ওয়েবসাইট আছে। তখন গুগলের একটি নির্দিষ্ট বট আছে, এই বট কিন্তু এই সাইটগুলোতে ঘোরার জন্য চলে আসে। তো দেখি তো কী অবস্থা, এই সাইট কেমন। যেমন আমি এখান থেকে ইউআরএল বারে সাখোয়ার.ga-তে ঢুকলাম, এটা কিন্তু সেভ করে রেখে দেয়। তখন কি করে, সে গুগল কিন্তু এটাকে ভিজিট করে, গুগল তার সার্চ ইঞ্জিনে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন সাখোয়ার.ga লিখে যদি গুগলে সার্চ দিই, দেখেন কোনো রেজাল্ট আসতেছে না। কিন্তু গুগল, তার মানে গুগলের বট এখনও আসে নাই আমার ওয়েবসাইটে। যদি আসতো তাহলে এটা কোনো এক পেজে আমার ইউআরএলটা আসতো। যদি আমি আসলে কি আমার হয়েছে কি না এটা দেখার জন্য আরেকটি কাজ করতে পারি, এখানে যদি সাইট লিখে একটি কোলন দিয়ে সাখোয়ার.ga দিই, দেন কোনো রেজাল্ট আসে নাই গুগলে, তার মানে গুগল ইন্ডেক্স করে নাই। তো বাই চান্স যদি গুগল ইন্ডেক্স করে ফেলতো, তাহলে গুগল ইন্ডেক্স করার পর দেখতো যে এই পেজের কোনো স্ট্রাকচার নাই, এটা একেবারে বাজে একটা পেজ, তখন কিন্তু সে ওইটাকে পেনাল্টি দিয়ে রেখে দিত। তাহলে আপনি যখন সুন্দর ওয়েবসাইট করবেন, করার পর গুগলকে যখন ইন্ডেক্স করার জন্য আহ্বান জানাবেন, গুগল কিন্তু আসবে না আপনার ওয়েবসাইটে, যে তুমি আজে বাজে ডিজাইন করে রেখেছ, তোমার ওয়েবসাইট আমার দেখার প্রয়োজনই নাই, তোমাকে ইন্ডেক্স করা হবে না। তো এইটা বাই ডিফল্ট যখন আপনার ডেভেলপমেন্ট প্রসেসে থাকবেন, এটাকে টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে গুগল বট এটাতে আসবে না। এটা ম্যানুয়াল করারও অপশান আছে, রোবট টেক্সট দিয়ে করা যায়, তো ওইটাও আমরা দেখব। আপাতত এই অপশানটি আমরা টিক মার্ক দিয়ে রাখবো যখন ডেভেলপ প্রসেসে থাকবো। এরপরে আসেন ডিসকাশনটা কি? ডিসকাশন হচ্ছে আমি কোনো পোস্ট করেছি, পোস্টের নিচে কমেন্ট করার অপশন দিয়ে রাখছি। এই যে এখন কেউ একজন পোস্ট করলো নাইস আর্টিকেল লিখে পোস্ট করে দিল, এই যে এটি কিন্তু চলে এসেছে নাইস আর্টিকেল, ঠিক আছে। এবং এখানে নাম, কে পোস্ট করেছে তার নাম দেখতে পাচ্ছি, কত তারিখে পোস্ট করেছে, এবং এখানে বাই ডিফল্ট একটি অ্যাভাটারও চলে আসছে। এখান থেকে যে কোনো কেউ আবার রিপ্লাই করতে পারবে, যেমন আমি থ্যাঙ্কস লিখলাম, এটাও কিন্তু এই যে আরেকটি পোস্ট হিসেবে নোট ডাউন হয়ে গেল। তার মানে আমি একটি আর্টিকেল লিখলাম, একটি গল্প লিখলাম, ইউজারকে ফেসবুকের মতো কমেন্ট করার অপশন দিয়ে দিবে। তো এইটা টোটাল মেনটেনিং করার জন্য এই পেজে অনেক কিছু আছে দেখেন এখানে, ঠিক আছে। তো একটু আলোচনাই করি, যেহেতু ডিসকাশনই করি। প্রথম যে অপশানটি ডিফল্ট পোস্ট সেটিং, এইখানে প্রথম যেটা অ্যাটেম্প্ট টু নোটিফাই এনি ব্লগ লিঙ্ক টু ফ্রম দ্য পোস্ট, ঠিক আছে। এইখানে আপনার ব্লগে যদি অন্য কোনো ব্লগ আছে এদেরকে আপনি লিঙ্ক করেন, পিং ব্যাক, আমি বলেছিলাম না প্রথম দিন সেটিংসে ছিল পিং ব্যাক, ট্র্যাক ব্যাক, ডিসকাশন সেটিং প্রত্যেকটা পেজে থাকে এটা। তো এইখানে আপনি সাপোজ এই যে এই ব্যক্তি ওয়ার্ডপ্রেস বিগিনার, ওনার লিঙ্কটা দিয়ে রেখেছেন কোনো কারণে, তো এইখান থেকে যদি অপশান থাকে তাহলে ওয়ার্ডপ্রেস এই যে লিঙ্ক দিয়ে পাবলিশ করার সাথে সাথে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে যোগাযোগ করার চেষ্টা করবে, ওকে একটি নোটিফিকেশান পাঠাবে যে আমার এই ওয়েবসাইটে তোমার লিঙ্কটা আমি অ্যাড করেছি। তখন সেই ব্যক্তি কিন্তু এটাকে ভিজিট করে দেখতে পারে যে এরকম পোস্ট করা হয়েছে, আমার লিঙ্কটা অ্যাড করা হয়েছে। অথবা এইটা কিন্তু আপনার জন্য কুফলও বয়ে আনতে পারে, যখনই আপনি প্রত্যেকটা পোস্ট করলেন বারবার বিভিন্ন জনের কাছে ইমেল মেসেজ যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু স্প্যাম কাউন্ট হিসেবে চলে আসতে পারে আপনার ওয়েবসাইট ইউআরএলটা। তো এইটা খুব বেশি ব্যবহার হয় না, এই জন্য এটা বন্ধ করে রাখা ভালো। দ্বিতীয়টা একই রকম অপশন,
এটা হচ্ছে আদার ব্লক, মানে এটা হচ্ছে আপনি যদি লিঙ্ক দেন তাহলে যার লিঙ্ক দিয়েছেন তাকে জানাবে, আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি কেউ ব্যবহার করে তাহলে আপনাকে নোটিফিকেশন দিবে। ঠিক আছে, এরকম বিষয়টা এটা। তো এইটাও বাই ডিফল্ট অফ করেও রাখতে পারেন, আবার অ্যাক্টিভও রাখতে পারেন দেখার জন্য যে আপনার ওয়েবসাইটকে কেউ কপি করতেছে কিনা, কিংবা আপনার লিঙ্কটা কেউ তার ব্লগে দিয়ে শো করলো কিনা, এরকম অপশন এটা। তবে এটা সব ক্ষেত্রে কাজ নাও করতে পারে। ইমেল নোটিফিকেশন সিস্টেম, আপনার মেল সার্ভার যদি ঠিক না থাকে অনেক সময় মেল আসতেও পারে, নাও আসতে পারে। তো এটাও আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েই রাখলাম। এরপরের অপশনটি কি, অ্যালাউ পিপুল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট। এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট অপশান। এইটা আপনি যদি বন্ধ রাখেন, রেখে আপনি এইখান থেকে সেভ দিয়ে দিলেন, এখন এইটা যদি আমি রিলোড করি, এটার নিচে আসলে আপনি কমেন্ট করার অপশান পাবেন না। আর এইখানে কেন আছে, কারণ আমি অ্যাডমিন। আমি যদি এই ওয়েবসাইট এই লিঙ্কটা এনারমাউসলি ওপেন করি, তাহলে দেখতে পাবেন, একেবারে নিচে আসি, এই যে কমেন্ট করার জন্য নানা রকম অপশন দিয়ে রাখছে। ঠিক আছে, এইখানে কি বলছে, দি সেটিং মে ওভার হিডেন ফর ইন্ডিভিজুয়াল পোস্ট। এইটার কারণ কি, এইটার কারণ হচ্ছে আমার এখানে তারপরেও শো করার কারণ কি, আমি যদি পোস্ট এডিটিংয়ে যাই, দেখেন এইটা হচ্ছে বাই ডিফল্ট। এটা যদি টিক মার্ক তুলে রাখেন তাহলে যে কোনো পোস্ট এই টিক মার্ক সেটিং করার পর থেকে যেই পোস্ট করেন সেটার কমেন্ট অটো অফ হয়ে যাবে। কিন্তু এইখানে আপনি যখন পোস্টটি করবেন, যে কোনো পোস্ট, এখানে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু এটার কমেন্ট শো করবে। এখন আমি দুইটাই টিক মার্ক তুলে দিলাম। এখন যদি আমি ওই পোস্টকে ভিউ করি, এটার অ্যাড্রেস কি, এই যে দেখছেন কমেন্ট আর ক্লোজড। তো আমি যদি কোনো পোস্ট করে চিন্তা করি যে না এই পোস্টে মানুষকে কমেন্ট করতে দিব না আমি, তাহলে এইখান থেকে কিন্তু ক্লোজ করে দিয়ে দিতে পারি, হয় এই সেটিংয়ে ক্লোজ করে দিতে পারি, অথবা বাই ডিফল্ট যেহেতু আমরা টিক মার্ক তুলে দিলাম, তো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখন এই দুইটা টিক মার্ক অফ হয়ে যাবে অটো। তো আপনার যদি কোনো পোস্টে আপনি চান যে আমি এই পোস্টে কী কমেন্ট পড়ছে দেখতে চাই, তাহলে এখানে অ্যালাউ কমেন্টস ক্লিক করে দিবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন, না ডিসকানেক্ট হয়ে গেছে সবাই, না ঘুমিয়ে গেছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। মানে একেবারে শুনশান হয়ে আছে, এই জন্য ভাবতেছি একবারে ডিসক ঠান্ডা ভালোই পড়তো তো, পায়ে মোজা টোজা লাগে, চুপচাপ চেয়ারে বসে আছি। ঘুমিয়ে যায় না তাহলে হবে। না, ঘুমানোর স্কোপ নাই, চেয়ারে বসে আছি তো, মোবাইলে না শুনতেছি বুঝলে দেখছি। প্রশ্ন করেন কিন্তু। না এগুলা ওই যে ব্লগের সেটিং টেটিং সব আমি মানে ইয়ে করতে পারতাম তো, গুগল ব্লগারের ওই পরিচিত অপশন গুলা সাথে। হ্যাঁ সেটাই, এই জন্য আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি কুইক, যেন ওই জন্য সময় আমি নিচ্ছি। তারপরে গতকাল সব সেটিং একবার করে দেখছি, তো অপরিচিত লাগেনি, পরিচিতই, তারপরে শুনতেছি সবকিছু ভালো লাগে। আচ্ছা, এরপরে এই অপশনে, এই দুইটা অপশনের সাথে আপনার পরিচিত ছিলেন না আমি বলতে পারি। এই অপশনগুলো কি, এটা কিন্তু হ্যাঁ, কিছু কিছু ছিল না ওগুলা, এত সবকিছু ছিল না, তবে অনেকগুলো ছিল, ম্যাক্সিমাম আচ্ছা, ছিল হয়তো। এরপরে আসেন আদার কমেন্ট সেটিং। হ্যাঁ, আদার কমেন্ট সেটিংসের প্রথম অপশানটি কি, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। তাহলে এইটার অপশান দেওয়া ছিল বলে আমরা যখন ওই যে আর্টিকেল, মানে এটাকে যদি কেউ কমেন্ট করে তাহলে নেম এবং ইমেল ফিল করতে হবে, এই অপশানটা অ্যাক্টিভ থাকলে। তাহলে আমি যদি এই পোস্টটা, যে পোস্টটি আমরা নিলাম ওইটা এনারমাউসলি যদি ইয়ে করি ইনকগনিটো মোডে, দেখেন এই আর্টিকেলে, ও আমরা তো ক্লোজই করে দিলাম। আচ্ছা, অন্য আর্টিকেলে যাই, সাখোয়ার.জিএতে গেলাম,
.ga তো আছে, সার্চ নিচ্ছে কেন? আচ্ছা, এখান থেকে এই আর্টিকেলে গেলাম আমি, এটা তো বন্ধ করা নাই, এই যে লিভ এ রিপ্লাই অপশন দেওয়া আছে দেখেন, কিন্তু এখানে কি বলেছে, কমেন্ট লিখো, এরপরে নাম, ইমেল এবং তোমার যে ওয়েবসাইট এইটা লিখো। এইটাই বাই ডিফল্ট সব ওয়েবসাইটে দেওয়া থাকে, বুঝতে পারছেন? যে কেউ যদি কমেন্ট করতে পারবে, যদি কমেন্ট অ্যাক্টিভ রাখে। দেখবেন অনেক ওয়েবসাইটে এরকম আর্টিকেলের ওয়েবসাইট, আমরা যেমন WP বিগিনারি যদি যাই, এই যে এদের যে আর্টিকেলগুলো আছে একবারে নিচে যদি আসি, এই যে ঠিক আছে, কমেন্ট এখানে কোনো কমেন্ট এখনো হয় নাই, ঠিক আছে, কেউ কমেন্ট করে নাই, কিন্তু কমেন্ট করতে গেলে কি বলছে, ইওর রিয়েল নেম, ইমেল এবং কমেন্ট করার যে অপশন দিয়ে সাবমিট কমেন্ট করে দিলে সাবমিট, এখানে নোটিফাই মি অফ ফলো আপ কমেন্ট ভিউ ইমেল, ইউ ক্যান অলসো সাবস্ক্রাইব উইদাউট কমেন্টিং। এখানে বিভিন্ন অপশন দিয়ে রাখছে যাতে স্প্যামিং না হয়। অনেক ওয়েবসাইট এরকম ওপেন থাকে, ইচ্ছা মতো কমেন্ট করতেই থাকে মানুষ এসে, মানে লিঙ্ক আজে বাজে লিঙ্ক যা ইচ্ছা তাই দিয়ে দেয়। এই জন্য এইখানে আমার এই অপশনটা অ্যাক্টিভ থাকলে এই ইমেল ফিল্ড অনেক সময় পূরণ না করে অনেকে করতে পারে না, বা কিছু সফটওয়্যার থাকে যে সফটওয়্যারগুলো অটো কমেন্ট করে যায় বিভিন্ন ব্লগে। তো এইটার জন্য এই অপশনটি আমরা টিকমার্ক দিতেও পারি, নাও দিতে পারি। তো এটা যদি টিকমার্ক তুলে দিই তাহলে কিছুই লাগবে না, শুধু কমেন্ট করে পোস্ট মারলেই কমেন্ট হয়ে যাবে। এরপর নেক্সট যেটা অপশন, ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট, এই যে এটা হচ্ছে অপশন। এটা যদি টিকমার্ক করে দিই তাহলে ইউজারকে অবশ্যই আপনার ওয়ার্ড পেজে রেজিস্ট্রেশন করতে হবে। এখন এইটা দিয়ে রাখলেন, এখন ইউজার এসে রেজিস্ট্রেশন করতে গেল, যেমন এটা আমি যদি বন্ধ করে আমি মাস্ট রেজিস্ট্রেশন অন করে রাখলাম। এখন আমি যদি ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে আমি এই আর্টিকেলে আসলাম, এই যে দেখছেন, ইউ মাস্ট বি লগ ইন টু পোস্ট অ্যান্ড কমেন্ট। এখন এই লগ ইন পেজে গেল, তো আপনি তো ইউজারই না, তাহলে কি দিয়ে লগ ইন করবেন? এখন রেজিস্ট্রেশনও বন্ধ করা, তাহলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। তো এই অপশন যদি অ্যাক্টিভ রাখেন আপনি, তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে এই জেনারেল সেটিং থেকে এনি ওয়ান ক্যান রেজিস্ট্রেশন অপশন যেন অ্যাক্টিভ থাকে, তাহলে কেউ কিন্তু এছাড়া কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। এরপরের অপশান কি, অটোমেটিক ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 দিন। মানে এইখানে যে কোনো পোস্ট আপনি যখন করলেন, প্রথম 14 দিন পোস্টে কমেন্ট করার অপশান অ্যাক্টিভ থাকবে, তারপরে এটি কমেন্ট বন্ধ হয়ে যাবে। তো এটিও কিন্তু ইউজফুল একটি বিষয়, যে আমি যদি কোনো গল্প লিখি, প্রথম দেখা যাচ্ছে 1 মাস না হয় কমেন্ট আসবে, এবং আপনি দেখার জন্য রাখলেন যে কে কী কমেন্ট করে। তারপরে আপনি এটা বাই ডিফল্ট যদি এইখানে সেটিং ক্লিক মার্ক করে রাখেন, এখান থেকে ডে চেঞ্জ করে দিলেন, আপনি 30 ডেজ দিয়ে রাখলেন, তাহলে 30 ডেজ কমেন্টটা অ্যাক্টিভ থাকবে, কমেন্ট করার অপশন, তারপরে কমেন্ট করার অপশন ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। এরপর শো কমেন্ট কুকিজ অপট ইন চেকবক্স, অ্যালাউ কমেন্ট অথর কুকিজ বি সেট। আচ্ছা, এটা হচ্ছে একটু অ্যাডভান্স বিষয়। এটা হচ্ছে আপনার ব্রাউজারে যখন আপনি কমেন্ট করবেন, তখন এটা ব্রাউজার একটি ইনফরমেশন, কুকি বলে যেটা কুকিজ, এটা সেভ করে রাখে সিম্পল কিছু ডাটা। পরবর্তীতে কি আপনি যদি কমেন্ট করতে যান, তাহলে আপনার ওই যে ফিল করতে হয় না ইজিলি, ওইটা অটো ফিল শো করে, কিংবা কিছু ইনফরমেশন এটা থাকে যে ইউজার আগে কমেন্ট করেছে, এরকম কিছু ইনফরমেশন আপনার ব্রাউজার নিয়ে থাকে। এই জন্যই কিন্তু আমরা এখান থেকে কেস এবং কুকিজ ক্লিয়ার করি যখন অনেক জমা হয়ে যায়, ঠিক আছে। তো এটা যদি ক্লিন করে দেন, তখন পরবর্তী আপনার অ্যাকশনটা আবার সেভ হবে। এরপরে আনেবল থ্রেডেড নেস্টেড কমেন্ট, এইখানে 5 নেস্টেড কমেন্ট দেওয়া আছে। নেস্টেড হচ্ছে গ্রুপ, হ্যাঁ, যখন কোনো কমেন্ট আসতেছে, এইটা ওই যে রিপ্লাই করলে দেখবেন যে ওই যে ট্রি হয়ে যায়। এর আগে আমরা যেটা দেখলাম আমাদের ইয়েতে, যে রিপ্লাই করলে আমার ওইটাকে, এই যে সাখাওয়াত.ga, এখানে গিয়ে এই যে এটা প্রথমে কমেন্ট, এর নিচে রিপ্লাই করলো, এটার চেয়ে একটু নিচে গেল না সাব হিসেবে,
তো এরকম এটার উপর আবার কেউ যদি রিপ্লাই করে এটা আবার সাব যাবে, এইভাবে কিন্তু এখানে ঢেউ 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 হয়ে যাবে। তো এই জন্য এটা কন্ট্রোল করার জন্য এখানে কিন্তু 5 দেওয়া থাকে বাই ডিফল্ট, যে 5টা পর্যন্ত এখানে দেখাবে, তারপরে এখানে হয়তো ক্লিক মোর, শো মোর এরকম অপশন চলে আসবে। ঠিক আছে, এরপরে ব্রেক কমেন্ট ইনটু পেজ। এখানে কি বলা হয়েছে যে কমেন্ট ব্রেক। কমেন্ট ব্রেকটা কি, এইখানে আপনি পেজে আর্টিকেল একটি পোস্ট করলেন, এখানে কমেন্ট করতেই আছে লোকজন, একদিনে 500 কমেন্ট করে ফেললো। এখন কেউ যদি কমেন্ট পড়তে যায়, কিংবা এই পেজের নিচে আর কিছু আছে কিনা, যেমন এই পেজের নিচে ফুটার আছে যে এখানে, কিংবা আরও কিছু থাকতে পারে, এইটা দেখার জন্য যদি আপনি নিজেও ট্রাই করেন, তাহলে এই পেজটা কত বড় হবে। এখানে 2টা কমেন্ট করার জন্য এতটুকু জায়গা নিয়ে নিয়েছে। তো এখানে যদি 500 কমেন্ট থাকে, তাহলে এই পেজের অবস্থা কী হবে একটু চিন্তা করে দেখেন। তো এইরকম 500 কমেন্ট যেন না হয়, এইখানে কন্ট্রোল করার অপশান দেওয়া আছে, যে 50টি কমেন্ট হওয়ার পর এইখানে পেজিং যে অপশানটা, এই যে নেক্সট পেজ, এটা চলে আসবে। তো এখানে আপনি ইচ্ছা করলে কমিয়েও রাখতে পারেন, এটি 10টি কি 20টি করে রাখতে পারেন, তবে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে, তাহলে এটা কাজ করবে। আর এটা হচ্ছে কমেন্টগুলো কোথায় থেকে, টপ লেভেল কমেন্ট থেকে কীভাবে ফিল্টার হবে, সবার উপরে কোনটা দেখাবে এবং সবার নিচে। লাস্ট যদি দেওয়া থাকে তাহলে সর্বশেষ কমেন্টটি প্রথমে দেখাবে, আর যদি ফার্স্ট দেওয়া থাকে তাহলে একবারে সবার প্রথম যে কমেন্ট করেছে সেটাই প্রথমে দেখাবে, তারপরে আস্তে আস্তে যাবে। তো এখান থেকে লাস্ট দেওয়াটাই বেটার, কারণ লেটেস্ট কমেন্টটি প্রথমে আসবে। ঠিক আছে, কমেন্ট শুড বি ডিসপ্লে উইথ ওল্ডার কমেন্ট অ্যাট দ্য টপ অফ ইচ পেজ। এটা থেকে ওই যে ওল্ডার আর নিউয়ার, এটা সিলেক্ট করে দিলে আমার কোনটা ডিসপ্লে করবে সেটা বোঝা যাবে। ঠিক আছে, এরপরের অপশান হচ্ছে ইমেল মি হোয়েন এভার। এটা কি ইমেল কি বলছে, এনি ওয়ান পোস্ট এ কমেন্ট। এটা যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে যে কোনো কেউ কমেন্ট করলে আপনার পোস্টে আপনাকে একটি ইমেল নোটিফিকেশান দেওয়া হবে। যেমন আমরা অলরেডি কমেন্ট করলাম 2-3টা, যদি আমি ইমেল চেক করি, এই যে দেখছেন, আচ্ছা এইখানে এই ইমেলে আসে নাই, এটা আপনাকে ইমেল নোটি হয়তো স্প্যাম ফোল্ডারে বা কোথাও চলে গিয়েছে। ঠিক আছে, এটাকে আপনার এই ইমেল আইডিতে আসে নাই, আমরা ইমেল তো চেঞ্জ করেছিলাম সেটিং থেকে, তো আপনাকে নোটিফিকেশন দিবে এটা যদি টিকমার্ক থাকে। এটা টিকমার্ক না দেওয়াই ভালো, কারণ দেখা যাচ্ছে 500 কমেন্ট আসলো, আপনার ইমেল ইনবক্স ভর্তি করে ফেলেছে 500টা ইমেল দিয়ে। এরপরে এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। এটার অর্থ কি, যদি কেউ কমেন্ট করে, এটা কিন্তু টিকমার্ক দেওয়া থাকলে ওই কমেন্টটি ডিরেক্ট ওয়েবসাইটে শো না করে এটা মডারেশনের জন্য চলে আসবে। মানে আপনি এই যে কমেন্ট যে পেজ, এইখানে পেয়ে যাবেন, এটাকে বলা হবে পেন্ডিং ফর অ্যাপ্রুভ। এখানে অ্যাপ্রুভ 3টা, যেহেতু এগুলো আমি করেছি এই জন্য অ্যাপ্রুভ হয়ে গিয়েছে অটো, এইটা পেন্ডিং ঘরে চলে আসবে। আপনি দেখবেন যে সে কি আসলে ভালো কমেন্ট করেছে কি না, তারপরে আপনি যদি চান অ্যাপ্রুভ করে দিলে এটা ওয়েবসাইটে শো করবে, আর যদি অ্যাপ্রুভ না করেন এখান থেকে ডিলিট করে দিতে পারেন আপনি। তো এই অপশনটি অ্যাক্টিভ রাখা ভালো, যাতে আজে বাজে কোনো কমেন্ট না হয় আপনার পোস্টে। আচ্ছা, এরপরে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার। ঠিক আছে, কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। এইটা যদি টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে এইটা কিন্তু ম্যানুয়ালি অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত, এই যে একই বিষয় এটার রিলেটেড, আপনাকে কেউ না কেউ ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে, তারপরেই কিন্তু কমেন্টটি শো করবে। এটা দিয়ে রাখাও ভালো, কারণ আজে বাজে কমেন্ট যেন ডিরেক্ট ওয়েবসাইটে পোস্ট না হয়ে যায়। আর এইটা অপশান হচ্ছে কমেন্ট অথর মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ। এইটা দিয়ে রাখলে কি হবে, সাপোজ আপনি কাউকে অ্যাপ্রুভ করলেন, সাপোজ ফরহাদ ভাই এই পোস্টে একটি কমেন্ট করেছে, তো আমার ভালো লেগেছে তার কমেন্ট, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। তো পরবর্তীতে ফরহাদ ভাই যদি একই ইমেল এবং একই অ্যাকাউন্ট থেকে আবার নতুন কোনো কমেন্ট করে, এটি কিন্তু আর পেন্ডিং হবে না, এটি ডিরেক্ট পোস্ট হয়ে যাবে, যেহেতু আপনি একবার তাকে বিশ্বাস করেছেন। তো এটি আপনার ইচ্ছা মতো দিয়ে রাখতে পারেন, নাও দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানে কমেন্ট মডারেশন, এখানে কি বলেছে, হোল্ড এ কমেন্ট ইন দ্য কিউই ইফ ইটস কন্টেন্ট 2 or more লিঙ্ক।
তার মানে এখানে মডারেশনের জন্য হেল্ড হয়ে যাবে, মানে এটা হচ্ছে যে কোনো পোস্ট কমেন্টই করুক না কেন সেটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে। কিন্তু এটা যদি টিক মার্ক না দিয়ে এটাতে টিক মার্ক করে দেন, তাহলে এখানে রুলস দেওয়া আছে যে যদি পোস্টের মধ্যে কোনো লিঙ্ক থাকে এবং সেটা যদি 2টার অধিক হয় তাহলে এটা ম্যানুয়ালি অ্যাপ্রুভের জন্য হেল্ড হয়ে যাবে। কারণ অনেকে স্প্যামিং করতে পারে, হাজার হাজার লিঙ্ক দিয়ে দিতে পারে এটার মধ্যে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা অ্যাক্টিভ করে দিতে পারেন যে 2টা কিংবা একটি লিঙ্ক যদি থাকে, লিঙ্ক যদি কেউ পোস্ট করে তাহলে এটা পেন্ডিং হয়ে যাবে। আর লিঙ্ক না দিয়ে যদি কেউ নর্মাল টেক্সট লিখে তাহলে এটা অটো পোস্ট হয়ে যাবে। এরপরে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটি হচ্ছে যে এই যে যেমন এখানে প্রথমে বলা আছে যে 2টি লিঙ্ক কি একটি লিঙ্ক, এইখানে কিছু ওয়ার্ড আপনি দিয়ে দিতে পারেন কমা সেপারেশন করে, ঠিক আছে। যেমন এখানে আপনি লিখে দিলেন কিছু ওয়ার্ড, যেমন আমরা দেখি না যেমন ফাইবারে কাজ করতে গেলে মানি লিখলেই সাথে সাথে ফাইবার মেসেজ দেয় লাল কালি দিয়ে যে মানি লেখা যাবে না, পেমেন্ট লিখলে মেসেজ দেয় লাল কালি দিয়ে। তো এই যে ওয়ার্ডগুলো আপনি অনেকে আজে বাজে কমেন্ট করে, এই আজে বাজে ওয়ার্ডগুলো আপনি এখানে যদি লিখে রাখেন তাহলে কেউ যদি কমেন্ট করে এবং সেই কমেন্টের মধ্যে এই ওয়ার্ডগুলো পড়ে যায় তাহলে এটি অটোমেটিকলি আপনার পেন্ডিংয়ে চলে আসবে, এটা ওয়েবসাইটে আর শো করবে না, ঠিক আছে। এছাড়া এখানে আইপি অ্যাড্রেস দেওয়া যায়, ইমেল আইডি দেওয়া যায়, যে কোন ইমেল আইডি, সাপোজ ফরহাদ ভাই স্প্যামিং করতেছে, ফরহাদ ভাইয়ের ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে ওই ইমেল আইডি ব্যবহার করে যদি কোনো পোস্ট করা হয় কমেন্ট তাহলে এটা সরাসরি পেন্ডিংয়ে চলে আসবে। একইভাবে ডিসঅ্যালাউ কমেন্ট কি, হ্যাঁ, এইখানে ওই যে যেমন ফাইবারে মানি লেখা যায় না, পেমেন্ট লেখা যায় না, তো এইখানে যদি আমি এই ওয়ার্ডগুলো দিয়ে দিই তাহলে আপনি কমেন্ট যখন লিখবেন তখনই সেটা আপনাকে নোটিফিকেশন দিবে যে এই কথা তুমি লিখতে পারবে না। মানে এইটা তো গেল আপনি কমেন্ট পোস্ট করার পর, পোস্ট বাটনে ক্লিক করলেন, তারপরে এটা যদি এইগুলো মধ্যে পড়ে তাহলে এটা পেন্ডিংয়ে চলে আসবে। আর এইটা কিন্তু আগেই আপনাকে কমেন্টে পোস্ট বাটনে ক্লিকই করতে দিবে না। যেমন এখানে যদি আমি মানি লিখে রাখি, একটু ডেমোই দেখাই আপনাদের, সেভ করে দিলাম আমি। এখন আমার ওয়েবসাইটটিকে আমি ঢুকলাম, এখানে ঢুকে আমি এইটাতে কমেন্ট করতে যাব, কমেন্ট অ্যাক্টিভ আছে, এখানে আবার ইমেল টিমেল হাবি যাবি সবই দেওয়া আছে। আচ্ছা, মানি লিখলাম, লিখে এখানে আমি সবই দিলাম, ওয়েবসাইটও দিলাম, দিয়ে পোস্ট দিলাম, দেখেন। আচ্ছা, এটা তো পোস্ট হয়েই গেল দেখতেছি। আচ্ছা, এই এখন দেখি এটা কি ঘটনা ঘটে, দেখেন এটা পেন্ডিংয়ে চলে আসবে, এই যে দেখছেন। ও, ওইখানে কোনো নোটিফিকেশন দেয় নাই, কিন্তু এটা কিন্তু কোথাও আসে নাই, দেখেন এটা কিন্তু কোথাও আসে নাই, যেহেতু মানি লিখেছে সে, এই জন্য কোনো নোটিফিকেশন তাকে দেয় নাই, কিন্তু এটা অটোমেটিক ডিলেট বক্সে চলে আসছে। এই যে মানি লেখা আছে কমেন্টে, এই জন্য অটো সে পেন্ডিং কিছু না, ডিরেক্ট ডিলেট। কেন? অপরাধ কি? অপরাধ হচ্ছে সে মানি লিখেছে, কারণ এখানে আমি বলে দিয়েছি যে আমার এখানে মানি বলে কোনো ওয়ার্ড লেখা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? তো সেটিংস থেকে আবার চলে যায় ডিসকাশনে। এই যে এইরকম আপনি বিভিন্ন ওয়ার্ড এখানে লিখে রাখতে পারেন, যেগুলোকে আপনার কেউ যদি কমেন্ট করে এই কথাগুলো চলবে না। এরপরে আসুন নেক্সট অপশন, অ্যাভাটার। অ্যাভাটার্স কি? অ্যাভাটার্স হচ্ছে ওই যে ছবি, যে পোস্ট করলে এই যে ছবি দেখা যাচ্ছে, তো এই অ্যাভাটার অপশন যদি শো অ্যাভাটার অপশন আমি যদি বন্ধ করে দিই তাহলে অনেক অপশন বন্ধ হয়ে যাচ্ছে নিচ থেকে। তো এটা যদি বন্ধ করে দিই, সেভ দিয়ে দিলাম, এখন যদি এই পেজটি রিলোড দিই, দেখেন কোনো ছবি কিংবা অ্যাভাটার নাই, ঠিক আছে। তো এই অ্যাভাটার আমি যদি দিয়ে দিই
দেখেন এইখানে প্রথম ম্যাক্সিমাম রেটিং জি, সুইটেবল ফর অল অডিয়েন্স, আর পিজি পসিবলি অফেন্সিভ ইউজুয়ালি ফর অডিয়েন্স 13 অর মোর। এটা হচ্ছে আপনার রুলস, যে 13 বছর কিংবা তার বেশি হলে সে কোন রেটিংয়ের মধ্যে কোন অ্যাভাটার আসবে এটা সিলেক্ট করে দেওয়া যায়। আর এটা জি দেওয়া আছে মানে সুইটেবল ফর অল। তো এইটা আসলে ওইরকম ইউজুয়ালেবল বিষয় না, এটা নর্মালি এটাই দেওয়া থাকে সবাই। কিন্তু এটা যখন টিক মার্ক না দেওয়া থাকবে তখন নিচে আরও অপশন পাবেন, দেখেন যে কোন টাইপের অ্যাভাটার আসবে। এইখানে দেখেন প্রথমটা দেওয়া আছে মিস্ট্রি পারসন, মানে এইখানে মানে কোনো ওই যে মিস্ট্রি মানে কি বলে ওই রহস্যময় ছবি, মানে কিছুই বোঝা যাচ্ছে না। ব্ল্যাঙ্ক যদি দিই তাহলে কোনো ছবি আসবে না। নেক্সট হচ্ছে দেখেন গ্র্যাভাটার, হ্যাঁ গ্র্যাভাটার জি আর অ্যাভাটার বা গ্র্যাভাটার অনেকে অনেক কিছু বলে। এইটা কি? এইটা হচ্ছে খুব মজার একটা বিষয়। এটি হচ্ছে দেখেন, এটা লিখে গুগলে সার্চ দিলে এই যে গ্র্যাভাটার.com নামে একটি ওয়েবসাইট চলে আসে। এটা ওয়ার্ডপ্রেসেরই কিন্তু একটি পার্ট। তো এই ওয়েবসাইটে যদি আপনি একবার কখনো রেজিস্ট্রেশন করে রাখেন এবং আপনার ছবিটি আপলোড করে রাখেন, তাহলে আপনার ওই যে ওই ইমেল ব্যবহার করে যদি আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্ট্রেশন করেন এবং তার যদি এই অপশনটি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার ছবি অটো সে নিয়ে নেবে। এই যে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসেরই একটি ফাংশন, ঠিক আছে। ক্রিয়েট ইওর ওন গ্র্যাভাটার, এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনার প্রোফাইলে যে ছবিটি আপনি দিয়ে রাখবেন, আপনার অটো কিন্তু ছবিটি চলে আসবে এখানে। এরপরে এই যে অপশান আছে, এটা কি আইডেন্ট আইকন, মানে জেনারেটেড বিভিন্ন রকম আইকন জেনারেট হয়ে যাবে। এখানে ডাব্লু অ্যাভাটার, এই টাইপের বিভিন্ন অ্যাভাটার জেনারেট হবে। যেমন এইখানে সেভ দিলাম আমি, এখানে দেখেন ওই টাইপের একটা কিছু দেখাবে। এই যে আরেকজন পোস্ট করলে তারটা আরেক রকম দেখাবে, মানে অটো জেনারেট হয়ে থাকবে বিভিন্ন রকম। এইরকম যেটা ইচ্ছা আমার সেটা আমি দিয়ে রাখতে পারি। আমি এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপর সেভ দিলে আমার যে চেঞ্জগুলো প্রয়োজন সবগুলোই সেভ হয়ে গেল। এখানে অনেক কিছু কিন্তু কমেন্ট কন্ট্রোল করার জন্য, অন্যগুলোতে এত অপশনই নাই, বুঝতে পারছেন। এরপরে আসে মিডিয়া যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, যে থাম্বনেল ক্রপ, এত ইস্টু এত, লার্জ ইমেজ সাইজ এত বাই এত, এগুলো আর ইউজফুল না। এগুলো আগে অনেক ইউজফুল ছিল, অনেক থিমে এগুলো অনেক বড় বিষয় ছিল। তো এখনকার প্রেক্ষাপটে এগুলোর কোনো ব্যবহার নাই, সুতরাং এইটা নিয়ে মাথা ঘামানোর কোনোই দরকার নাই, ঠিক আছে। এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটার দরকার নাই। আর এইখানে একটি ইউজফুল ফিচার আছে, যেমন অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেস ফোল্ডার। এটি কিন্তু একটি অর্গানাইজ করার একটি অপশন। যখন আপনি আপলোড করবেন, আপলোড করার ফাইলগুলো আপনি যখন ওয়ার্ডপ্রেসের ইয়েতে যাবেন, মানে আপলোড ফোল্ডারে, যেমন আমি জ্যাম্পে দেখাই আপনাদের, এই যে ওয়ার্ডপ্রেস কন্টেন্টে যে আপলোড ফোল্ডারটি আছে, এইখানে দেখেন বছর এবং মান্থ আকারে, যেমন 2020-এর এই যে 12 নামে একটি ফোল্ডার তৈরি হয়ে আছে। তার মানে আপনি ওয়ার্ডপ্রেস যেই দিন ইনস্টল করবেন সেই দিন থেকে প্রতি মাসের জন্য এখানে 12টি ফোল্ডার থাকবে। এখানে যেহেতু ডিসেম্বরে আমরা আপলোড করেছি এই জন্য একটি ফোল্ডার আছে। আমি যদি জানুয়ারিতে করতাম তাহলে 2020-এর জন্য এখানে 12টি ফোল্ডার থাকতো, এবং 2021 আসার সাথে সাথে আরেকটি ফোল্ডার তৈরি হয়ে 2021 হয়ে যাবে, এবং 21-এর মধ্যে আবার প্রতি মাসের জন্য একটি করে ফোল্ডার হবে। তো আপনি যখন আপলোড করবেন কোনো ইমেজ মিডিয়াতে, তখন কিন্তু এটি এই ডেট এবং ইয়ার বেসে এটি অর্গানাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা টিক মার্ক দিয়ে রাখা ভালো। ভবিষ্যতে আপনার যদি কোনো ফাইল বা ছবি খুঁজে বের করতে প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন, মনে থাকলে যে আমি কোন মাসে করেছিলাম এটি। এরপরে আমরা চলে যাই পার্মালিঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়, হ্যাঁ।
এটি বাই ডিফল্ট এখান থেকে দেওয়া থাকে আপনার এই যে ডেট অ্যান্ড নেম, এইটা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়। তো এইটা যখন থাকে তখন কি আসে আমার ওয়েবসাইটে, যখন কোনো পোস্টে যাই আমি, এই পোস্ট ওপেন করলাম, তাহলে পোস্টের যে নেমটা আমরা পার্মালিঙ্ক সেট করি প্রথমে এডিট করার সময়, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডেট আসতেছে, তারপরে নেম আসতেছে। ঠিক আছে, ফরম্যাটটা কিন্তু এরকমই। এই যে আমার প্রিভিউ দেখাচ্ছে যে সাখোয়ার.ga, তারপরে ডেটটা এরকম থাকবে, এরপর আমার পোস্টের যে পার্মালিঙ্ক আমি ক্রিয়েট করেছি, যদি কোনো কিছু বা এইখানে যে পোস্ট করার সময় এখানে যদি চেঞ্জ না করি, আমি যেমন কিছুই দিলাম না, আমি ব্ল্যাঙ্ক রেখে এটাকে যদি আপডেট করে দিই, তাহলে দেখছেন অটোমেটিক কিন্তু আমার পোস্টের যে নাম সেটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি এই পেজে আবার ভিউ করি এই পোস্টটি, তাহলে দেখতে পাবো এই যে আমার পোস্টের টোটাল নামটাই সে প্রত্যেকটি স্পেসকে হাইপেন দিয়ে আর ডেটটাকে নিয়ে কনভার্ট করে সে নিয়ে নিয়েছে এটা। তো এইটা যদি থাকে তাহলে আপনি এইভাবে দিতে পারেন। এইটা প্লেনটা হচ্ছে আপনাকে যেই পেজের যে আইডিটা, ডাটা পেজে যে আইডিতে সেভ হয় সেইটাই আপনাকে বারবার দেখাবে, মানে একবার এক এক রকম আইডি থাকবে। তো এই রকম যদি P18 দেখে, এই লিঙ্কগুলো দেখে কিন্তু আসলে বোঝাই যায় না আমি কোন লিঙ্কে ঢুকতেছি কি। তো এইটা ইউজ না করাই বেটার, এবং গুগলও পছন্দ করে না এই টাইপের লিঙ্ক। তো আপনি এটা না ব্যবহার করলে, এটা যেমন মান্থ, শুধুমাত্র মান্থ এবং ইয়ার থাকবে, তারপরে আপনার পোস্টের নাম থাকবে। এটা হচ্ছে আর্কাইভ বা পোস্ট, যেটা আপনি এখানে লিখে দিবেন। এই যে দেখেন আর্কাইভ লেখা আছে, এখানে আর্কাইভ লিখে না লিখে মাই পোস্ট লিখে দিলেন আপনি, তাহলে মাই পোস্ট আসবে এবং পোস্টের যে নাম সেটা। আমি যদি এটা সেভ দিই, তাহলে আমি যে নামকরণ করেছি, এই যে দেখছেন মাই পোস্ট /38, কিন্তু এটা কিন্তু ইরোর চলে আসছে। এটা ইরোর আসার কারণ হচ্ছে, এটা আমরা যেহেতু কাস্টম পার্মালিঙ্ক করেছি, এটার জন্য আপনার ওয়েবসাইটে htdoc-এ কিছু সেটিং চেঞ্জ করে দিতে হয় রিরাইট করার জন্য। তো রিরাইট না করতে পারলে এই যে পোস্ট, এটা পেজ নট ফাউন্ড আসবে। ঠিক আছে, সার্ভার রিড করতে পারতেছে না। তো এইখান থেকে এটা না করে আমরা যদি ডিরেক্ট ক্লিক করি, এগুলো সার্ভারে অ্যাক্সেস দেওয়া আছে, কিন্তু যখনই আমি এটা লিখলাম তখন এটা সার্ভার থেকে বন্ধ করা আছে, এটাকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে দিতে হয়। এরপরে পোস্ট নেম, এইটা সর্বব্যবহৃত এবং এটাই মানে গুগল পছন্দ করে। তো গুগল এখন পছন্দ করতেছে, 2 দিন পর নাও করতে পারে, কারণ 2 দিন পর পরই গুগল তাদের যে অ্যালগোরিদম এটা চেঞ্জ করে। ঠিক আছে, তো এইটা ম্যাক্সিমাম সবাই ব্যবহার করে। এটা কি হয়, আমার ওয়েবসাইটের সাথে স্ল্যাশ দিয়ে আমি যে পার্মালিঙ্ক সেট করেছি সেইটা, অথবা যদি কিছু না সেট করে থাকি তাহলে ডিরেক্ট আমার যে পোস্টের যে নামটি, এই টাইটেলটাই হাইপেন দিয়ে চলে আসবে। তো এইটাই সবাই কমনলি ইউজ করে। এছাড়াও কাস্টম স্ট্রাকচার করতে পারেন আপনি। এখানে যেমন কাস্টমে ক্লিক করে আপনি এখান থেকে যদি প্রথমে চাচ্ছেন ইয়ার, পোস্ট নেম প্রথমে চাইলেন, তারপরে ইয়ার চাইলেন, তাহলে এটাকে যদি সেভ দিই আমি, তাহলে এখন যদি এই পোস্টটি আবার রিলোড করি, তাহলে কি আসতেছে দেখেন, পোস্ট নেম আসতেছে, তারপরে এই যে ইয়ার চলে আসতেছে, অর্থাৎ যে কত সালের পোস্ট এটা। আবার আপনি এটাকে যদি ঘুরিয়ে দেন, পোস্ট ইয়ারটা প্রথমে দিলেন, তারপরে পোস্ট নেম দিলেন, তখন কি হবে, প্রথমে ইয়ার আসবে, তারপরে পোস্ট নেম আসবে। আবার অথর দিতে পারেন, যে কে লিখছে তার নাম আসবে। এইরকম বিভিন্ন কাস্টম অপশান আছে। আরও কাস্টম অপশান করতে চাইলে অনেক প্লাগইনস আছে বা অনেক কিছু আছে। এই গেল আমার বেসিক। এরপরে অপশনাল 2টা অপশান দেখেন। অপশনাল 2টা অপশান কি, আমি যদি কোনো ক্যাটাগরিতে ঢুকি, যেমন আমার এখানে কি কি ক্যাটাগরি আছে, নিউজ। তো নিউজ ক্যাটাগরিতে যখন ঢুকছি আমি, তখন এই যে ক্যাটাগরি অ্যাড্রেসটা কি হচ্ছে দেখছেন, ক্যাটাগরি /wordpage email/news। তার মানে কি, এটা WP ইমেল যেটা, এটি হচ্ছে মাদার ক্যাটাগরি, আর এটা হচ্ছে চাইল্ড, এটার সাব ক্যাটাগরি। তো এর আগে কিন্তু ক্যাটাগরি নামে একটি অপশন অটো চলে আসতেছে। তো এই যে ক্যাটাগরি আসতেছে, এখন যদি এটা আপনার নামই হতো ক্যাটাগরি কিংবা আনক্যাটাগরি, মাই ক্যাটাগরি, তাহলে এইটা দেখাতো না, ক্যাটাগরি /মাই ক্যাটাগরি। তো এইটা কিন্তু আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে আমি
টপিকস লিখলাম, ঠিক আছে, লিখে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি এই ক্যাটাগরিতে ঢুকি তাহলে চেঞ্জ হয় নাই, দেখেন এই যে দেখছেন এখন এইখানে কিন্তু ক্যাটাগরি লেখাটা আর নাই। আমি এখানে যা ইচ্ছা লিখে দিলে আমার এটা কিন্তু সেইভাবেই আসবে। যেমন এখানে আমি পোস্ট লিখে দিলাম ক্যাটাগরির জায়গায়, তাহলে এটা কিন্তু ডিফল্ট পোস্টে চলে আসবে। যে নিউজে যদি ঢুকি এই যে পোস্ট লেখা আসতেছে এখানে, পোস্ট তারপরে ক্যাটাগরির নেম। একইভাবে আমরা ট্যাগকেও এভাবে এডিট করতে পারি কাস্টম। এছাড়াও অনেক থিমে আরও কিছু অপশন, যেমন পোস্টের আগে, ক্যাটাগরির আগে, প্রোডাক্টে যদি আপনার এখানে প্রোডাক্ট যেটা মেনটেন করে যে প্লাগইন ওইটা ইনস্টল থাকতো তাহলে আরও অপশন পাইতেন আপনি এখানে নিচে, ঠিক আছে। তো এইখানে যদি এটা ব্ল্যাঙ্ক রাখি, রেখে সেভ দিই, তাহলে আমার বাই ডিফল্ট যে ফাংশনটি আছে সেটি অ্যাক্টিভ থাকবে। এরপরে লাস্ট যে অপশনটি প্রাইভেসি, প্রাইভেসিটা কি? এটা হচ্ছে জিডিআরপি, যেটি আপনার ইউরোপিয়ান ইউনিয়ন একটি পলিসি তৈরি করেছে, প্রাইভেসি পলিসি, যে প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই প্রাইভেসি পলিসি অপশন থাকতে হবে। যে মিডিয়া কন্টেন্ট কিভাবে আসবে, তারপরে আরও ডাটা, মানে ওই যে আমরা সব ওয়েবসাইটে দেখি না টার্ম অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি এবং পলিসি, তো এইগুলো প্রত্যেকটি ওয়েবসাইটে বাই ডিফল্ট অবশ্যই থাকতে হবে, না হলে ওইটা ওই কান্ট্রিতে এটি র্যাঙ্ক করবে না বা ওই কান্ট্রিতে বিজনেস করতে পারবে না, এরকম বেশ কিছু রুলস তৈরি হয়েছিল। তো এই জন্য ওয়ার্ডপ্রেস এটাকে বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। ইউজ দিস পেজ, এই যে প্রাইভেসি এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ পেজ অথবা এখানে ইউজ দিস পেজ দিয়ে দিলে আমরা যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব দেখবেন বাই ডিফল্ট প্রাইভেসি নামে একটি ড্রাফট থেকে যায়। মানে এটা ড্রাফট করে দিয়েছে আপনাকে, এখন আপনি এডিট করে এইখানে আপনার কোম্পানি নেম, আপনার যে পলিসিগুলো আছে সেগুলো দিয়ে সেভ করে দিবেন, তাহলে ওয়েবসাইটে অটোমেটিক একটি প্রাইভেসি পলিসি পেজ জেনারেট হয়ে গেল, ঠিক আছে। তো এইটি আমার রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে এরকম প্রাইভেসি পলিসি থাকতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটে, এই জন্য এটিকে এখানে দেওয়া থাকে, ঠিক আছে। তো এটি আপনি এখান থেকেও দিতে পারেন, অথবা এর জন্য অনেক প্লাগইনস আছে, অথবা আপনি নিজেই একটি পেজ তৈরি করতে পারেন, করে প্রাইভেসি পলিসি লিখে দিতে পারেন। মোট কথায় থাকলেই হলো বিষয়টা। তো এই ছিল আমার সেটিংসে যতগুলো অপশান আছে। সবচেয়ে বেশি অপশান এখানে, এগুলোতে এটাতেও বেশি অপশান আছে, এগুলো কম। এইখানে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ড মেনটেনিং করার যে বিষয়গুলো সেইগুলোই কিন্তু এইখানে আছে। তো এই ছিল আজকে ক্লাস, একেবারে অনর্গল বলে গেলাম। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়গুলোর মধ্যে? আজকে তো স্টুডেন্টও নাই দেখতেছি কম, আরও 2-1 জন থাকে তো ওনাদের।